রামায়ণের গল্প শুনতে যারা আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সকলের জন্য এই ভিডিও, এবং রামায়ণ শুনতে যারা ভালোবাসো, যারা ছোটরা আছো তারাও এটা শুনতে পারো, বড়রাও শুনতে পারে, সবাইকার জন্য এই এপিসোডটা। এটা মাইথোলজির সেকেন্ড পার্ট রামায়ণ এখানে আমি বলছি। আচ্ছা, রামযুক্ত অয়ন কথাটার হচ্ছে, মানে রামায়ণ শব্দটা ভাঙলে হয় রামযুক্ত অয়ন, এবং যার মানে হচ্ছে রামের যাত্রা। এই রামায়ণে আছে 7টি কাণ্ড, 500টি সর্গ এবং 24,000 শ্লোক। আমরা জানি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন, তিনি আগে দস্যু রত্নাকর ছিলেন। আচ্ছা, রামায়ণে আছে 7টি কাণ্ড। 7টি কাণ্ড হচ্ছে আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরাকাণ্ড। ঠিক আছে। আচ্ছা, আদিকাণ্ডে রয়েছে রামের জন্ম, শৈশব এবং সীতার সঙ্গে যে বিবাহ সেই প্রসঙ্গে রয়েছে, এবং অযোধ্যাকাণ্ডে রামের রাজ্যাভিষেক, এবং রাজ্যাভিষেকের পরই গল্পে আমি অবশ্যই বলবো কৈকেয়ী যে বর প্রার্থনা করেছিলেন, যে তিনি একটি বর প্রার্থনা করতে পারেন দশরথের কাছে, এবং তিনি সেই বর প্রার্থনা করেছিলেন যে রামের বনবাস 14 বছর এবং ভরতের সিংহাসনে আরোহণ। সেই ঘটনার পরে রামের বনবাস হয়, এই ঘটনাই রয়েছে অযোধ্যাকাণ্ডে। অরণ্যকাণ্ডে রামের বনবাসের ঘটনা এবং সীতা হরণ পর্যন্ত রয়েছে। আচ্ছা, এবার কিষ্কিন্ধাকাণ্ডে রয়েছে রামের সাথে হনুমানের মিলন, আর সুন্দরকাণ্ডে রয়েছে, এবং হনুমানের মিলনের পাশাপাশি বালিকে হত্যা করা। বালি স্ত্রী অভিশাপ দিয়েছিল সীতাকে পাইবে পুনর্হারাইবে। আচ্ছা, বালি স্ত্রীর অভিশাপের পর এবার হচ্ছে সুগ্রীব রাজা হয় সেখানে। আচ্ছা, এবার হচ্ছে তারপরে যেটা আছে সুন্দরকাণ্ড, সেটা হচ্ছে হনুমানের বীরত্ব কথা আছে, আর লঙ্কাকাণ্ডে যুদ্ধ আছে, আর উত্তরাকাণ্ডে আছে লব কুশের জন্ম, রাজ্যাভিষেক, সীতার পাতাল প্রবেশ এবং রামের ধরিত্রী ত্যাগ। ঠিক আছে, এই হচ্ছে রামায়ণের ঘটনা। এবং যে ঘটনাটা সেটা আমি আগেও বলেছি যে দশরথের 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তাদের কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্য দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, এবং এই পুত্রেষ্টি যজ্ঞে তার জামাতা, ঠিক আছে, পুষ্যমিত্র মুনি, তিনি হয়েছিলেন এই জামাতা, পুরোহিত হয়েছিলেন। এবং এই যজ্ঞ থেকেই কিন্তু যে পরমান্ন আসে, এবং সেই পরমান্নই খেয়ে তার 3 রানীর পুত্র হয়, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সুমিত্রার পুত্র রাম হচ্ছে কৌশল্যার পুত্র, রানী কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত, এবং সুমিত্রার পুত্র হচ্ছেন শত্রুঘ্ন এবং লক্ষ্মণ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, রাম তো ছোট, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ছোট, এরা 4 জনই কিন্তু বিষ্ণুর অংশ। ঠিক আছে, এরা 4 জনই। এবং এরপরে তার বিশেষভাবে এদেরকে অস্ত্র শিক্ষা এবং দেওয়ার জন্য বা পঠন পাঠনের জন্য বিশ্বমিত্র মুনির আশ্রমে পাঠানো হয়, এবং সেখানে বিশ্বমিত্র মুনির আশ্রমেও নানাবিধ রাক্ষসের নানান উপদ্রব থেকে কিন্তু রাম আশ্রমকে রক্ষা করে, মুনিকে রক্ষা করেন। এই সময় একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে মিথিলার রাজা ছিলেন জনক। আচ্ছা, তিনি একদিন ভূমি কর্ষণ করতে গিয়ে তিনি লাঙলের ফলাতে তিনি একটি শিশু কন্যাকে কুড়িয়ে পান। লাঙলের ফলার অপর নাম সীতা। ঠিক আছে, সেই জন্য তিনি শিশুকন্যার নাম রাখেন সীতা। এবং এখানে একটা ঘটনা হচ্ছে যে এই সীতার স্বয়ংবর সভা আয়োজন করা হবে। তিনি ঠিক করেন যে হরধনু, মানে শিবের ধনু যে ভঙ্গ করতে পারবে, সেই মানে হরধনুতে গুণ পরিয়ে, ঠিক আছে, যে ভঙ্গ করতে পারবে, হরধনুকে ভঙ্গ করতে পারবে, তার সাথেই সীতার বিবাহ হবে। ঠিক আছে। এবং রামই এখানে এই স্বয়ংবর সভায় বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম, লক্ষ্মণ উপস্থিত হন, এবং তিনি এই হরধনু ভঙ্গ করেন, এবং মহাসমারোহ করে সীতার সঙ্গে রামের বিবাহ হয়। এবং এর পরে যে ঘটনাটা সেটা হচ্ছে তার তার মানে অন্যান্য কন্যা বা ভাগ্নেয় যারা আছে, ভাইয়ের পুত্রী আছে, তাদের সঙ্গে বাকি ভাইদের বিয়ে হয়। যেমন লক্ষ্মণের সঙ্গে উর্মিলার বিয়ে হয়। ঠিক আছে, এরকম পরপর কন্যাদের সঙ্গে বিয়ে হয়। 4 পুত্রেরই বিয়ে হয়ে যায়, যেমন হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ঠিক আছে।
আচ্ছা, রাম সীতার বিবাহের মানে 12 বছর পর, ঠিক আছে, 12 বছর পর বৃদ্ধ রাজা দশরথ রামকে ঠিক করেন যে রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। এবং এই ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে সবাই তো খুবই আনন্দিত, মহাসমারোহে মানে রামের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে, ঠিক আছে, রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। কিন্তু দাসী মন্থরার পরামর্শে কইকেয়ী কিন্তু ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং তার মনে এই ধারণা ঢোকানো হয় যে রাম বড় ছেলে, সে যদি একবার রাজা হয়ে যায় তার পুত্র ভরতের রাজা হওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। সেই সময় কইকেয়ী কিন্তু রাজার কাছে দাবি করেন যে রামের 14 বছর বনবাস এবং ভরতকে কিন্তু সিংহাসনে বসাতে হবে। বৃদ্ধ হতাশ রাজা পুত্র শোকে কাতর হয়ে পড়েন এবং তিনি তো বলেছিলেন 2টি বর দেবেন কইকেয়ীকে, ঠিক আছে, তিনি সেই 2টো বর দিতে বদ্ধপরিকর, কারণ তার কথা দিয়েছেন এবং পিতৃ সত্য রক্ষা করতে রাম কিন্তু এই কথার অন্যথা হতে দেন না। তিনি কিন্তু পিতার কাছে আজ্ঞা চেয়ে নিয়ে বনবাসে যাওয়ার জন্য তৈরি হন। আর এদিকে সীতা, তার তো সহধর্মিণী, তাকে সে তার স্বামীকে একা ছেড়ে দিতে চায় না এবং সে তার স্বামীর সঙ্গে গামী হন, তার সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মণও কিন্তু রামের সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করেন। এই সময় যেই রাম লক্ষ্মণ সীতা 3জনে চলে যান, সেই সময় রাম চলে যাওয়ার পরই, রামের প্রস্থানের পরই কিন্তু দশরথ দেহত্যাগ করেন, ঠিক আছে, অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর দেহত্যাগ করেন। এবং এখানে ভরত তো তার মাকে যথারীতি তিরস্কার করেন এবং তিরস্কার করার পরে তিনি রামের খড়ম দুটি নেয়ার জন্য যেখানে রাম বনবাসে উপস্থিত হয়েছিলেন সেখানে উপস্থিত হন এবং খড়ম দুটি নিয়ে আসেন মাথায় করে এবং নিয়ে এসে সেই খড়ম দুটি সিংহাসনে রেখে 14 বছর রামের নামে রাজ্য শাসন করতে থাকেন, ঠিক আছে। রাম লক্ষ্মণ সীতা তো দক্ষিণ দিকে যাত্রা করেছিলেন, গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে সেখানেই বসবাস করতে থাকেন। আচ্ছা, একদিন রাবণের ভগ্নী মানে বোন শূর্পণখা সেই বনে ভ্রমণ করতে আসেন এবং তিনি তো রাক্ষসী, ঠিক আছে। প্রসঙ্গত বলি, রাবণের মায়ের নাম নিকষা কিন্তু একজন রাক্ষসী, আর তিনি কিন্তু একজন মুনিকে বিয়ে করেছিলেন, ঠিক আছে। সুতরাং রাক্ষস আর মুনির মানে উভয়েরই সন্ততি হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, যে শূর্পণখা বা বিভীষণ, এরা সবাই, ঠিক আছে। আচ্ছা, এবার রাবণের ভগিনী শূর্পণখা সেখানে ভ্রমণ করতে আসেন। এসে তো যথারীতি রামকে দেখে মুগ্ধ হয়ে যান এবং শূর্পণখা সুন্দরী রমণীর বেশে এসেছিলেন এবং তিনি রামকে দেখে তো মুগ্ধ হয়ে গিয়ে রামকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু সেই সময় রাম বলেন যে তিনি বিবাহিত, তাই বিবাহ করতে পারবেন না। তিনি তখন লক্ষ্মণের কাছে যান। লক্ষ্মণও যথারীতি সেই কথাই বলেন। কিন্তু শূর্পণখা দেখেন সীতাকে দেখে তার প্রচণ্ড ক্রোধ হয়। সীতাকে তিনি রাক্ষসের বেশ ধারণ করে সীতাকে গিলে খেতে যান। তখন সেই সময় শূর্পণখার নাক কেটে দেন লক্ষ্মণ, আক্রমণ করেন এবং এই সংবাদ পেয়ে রাবণ যথেষ্ট অপমানিত হন এবং প্রতিশোধ দেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং তিনি পরিকল্পনা করেন মারিচ নামে এক মায়াবী রাক্ষসের সাহায্য নিয়ে। মারিচ কী করেছিল? মারিচ হরিণ সেজেছিল, হরিণ। এবং মারিচের একটা গুণ ছিল। মারিচের কী গুণ ছিল? মারিচ কী করতে পারত? বিভিন্ন গলা নকল করতে পারত, ঠিক আছে। সে তো সোনার হরিণ সেজে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার তাকে দেখে সীতার খুব ইচ্ছা হয় হরিণটিকে সে ধরবে এবং কিন্তু হরিণটিকে ধরার জন্য সে রামকে অনুরোধ করার পর রাম বলেন যে তিনি তীর নিয়ে যান হরিণটিকে ধরতে। এদিকে রাম যথারীতি হরিণটাকে তীরবিদ্ধ করেছেন, কিন্তু সেই সময় মারিচ কী করে? রামের গলা নকল করে রামের গলার স্বর দিয়ে বলতে থাকে, ভাই লক্ষ্মণ বাঁচাও। এবার ভাই লক্ষ্মণ বাঁচাও এটা কথাটা শুনে কিন্তু লক্ষ্মণ বুঝতে পারে ওটা রামের গলা নয়। কিন্তু সীতা যথারীতি আকুল হয়ে ওঠে এবং সে তার দেওর বা দেবরকে বলে যে তুমি যাও
তোমার ভাই বিপদে পড়েছে, তুমি তাকে বাঁচাও। বারবার সে বলে যে না, তার ভাই বিপদে, দাদা বিপদে পড়েনি, কিন্তু সে শুনতে চায় না। এবং এর জন্য সে কিন্তু চারপাশে একটা গণ্ডি কেটে দেয়। গণ্ডির বাইরে গেলে কিন্তু খুব বিপদ, ঠিক আছে? গণ্ডির বাইরে যাওয়া যাবে না, গণ্ডির বাইরে বিপদ। এবং বারবার করে অনুরোধ করে মা, মা মানে তাকে তো অ্যাকচুয়াল মানে তার দাদা বৌদি কিন্তু মাতৃজ্ঞানে তাকে ভক্তি করতো, তা তিনি যেন গণ্ডির বাইরে না যান কোনোভাবে, ঠিক আছে? এবং গণ্ডির বাইরে গেলে কিন্তু বিপদ হবে। আচ্ছা, এই অবধি আজকে। নেক্সট পরের দিন সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সুন্দর করে গল্প শোনার জন্য।